শুরু করছি আমার বাংলা ঠিক সন্ধ্যে 7টায়। শপথের আগেই মোদীর সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে সরাসরি নিশানা অগণতান্ত্রিকভাবে কেন্দ্রের সরকার গড়ার অভিযোগ। মমতার দাবি এনডিএ বেশি দিন টিকবে না, ইন্ডিয়া দেশে সরকার গড়বে, দাবি তৃণমূল নেত্রীর। अनस्टेबल एक गड़बड़ गवर्नमेंट, जो वीक गवर्नमेंट एक जल्दी से जल्दी घर वापस जाए, ध्यान करे, अच्छा रहे, लेकिन इंडिया का कमिटमेंट इंडिया को चलाने देना ठीक होता है। अगर इसका जगह में मैं होती तो विदाउट माई सिंगल पार्टी मेजोरिटी हम तो कभी रिस्पॉन्सिबिलिटी से नहीं लेंगे। सिंगल लार्जेस्ट पार्टी भी नहीं हुआ, जिन्होंने 400 का बात कहा। मैंने क्या कहा था, 200 भी पार होगा कि नहीं होगा देख लो। डिक्टेटरशिप का भी एक लक्ष्मण रेखा होता है। आज पूरा विश्व में एक चर्चा हो रहा है कि बीजेपी जो एट्रोसिटीज किया है, इट इज एट्रोसिस टेरेबल। जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है। গুরুত্বপূর্ণ আজকে বৈঠক ছিল কালীঘাটে এবং সেই বৈঠক শেষেই সংবাদ মাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ সামনে আনলেন। আরো বিস্তারিত জানবো, রয়েছে সরাসরি আবির তুমি কালীঘাটে রয়েছে এবং কালীঘাটে আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় অগণতান্ত্রিকভাবে সরকার গড়ার কথা বলছে এনডিএ এবং একেবারে সরাসরি শপথের আগেই মোদীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে নির্বাচনী প্রচারের শুরু থেকেই দাঁড়িয়েই এনডিএ বা বিজেপি তারা 400 পার করবে না এমন কথা বারবার ধরে প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং ভোটের ফল প্রকাশের পরেও বিজেপি যে আসন সংখ্যা পেয়েছে তাই তাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল শিবির। একই সঙ্গে দিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে রাজনীতিতে অসম্ভবের কোনো জায়গাতে নেই। এনডিএ সরকার গঠন করলেও সেই সরকারের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব আদেও টিকবে কিনা, এমনকি 15 দিনও টিকবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এই কারণেই রাজনৈতিক দৌত্য বজায় রাখার জন্য ইন্ডিয়া শিবির যে জোরদার প্রচেষ্টা শুরু করছে এবং যে কারণে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন আঞ্চলিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা বৈঠক, কথা বলা বিভিন্ন নেতৃত্বদের মধ্যে সেই ইস্যুকে সামনে রেখে তারা এগোনোর চেষ্টা করছে। বিজেপি বিরোধিতা করতে নেবে বা ইন্ডিয়ার বিরোধিতা করতে নেবে বেশ কতগুলো ইস্যুকে সামনে এনেছিল হচ্ছে তৃণমূল বা বেশ কতগুলি রাজনৈতিক দল। যদি এই রাজ্যের প্রেক্ষিতে দেখতে পাওয়া যায় তাহলে এনআরসি, সিএ, ইউসিসি আবার বাতিল করা এবং একই সঙ্গে হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার দাবি নিয়ে তারা সরব হয়েছিল। এই ইস্যুগুলোকে সামনে নিয়ে একেবারে সংসদের প্রথম দিন থেকে শুরু থেকেই যে বিজেপি বা এনডিএকে কার্যত তার বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে যে ইন্ডিয়া শিবির যাবে এবং তৃণমূল কংগ্রেসও যাবে, এদিন সেই বার্তা দলীয় সাংসদ বা নেতৃত্বদের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, আর যে কতদিন থাকে একটু সামলাতে দিন। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। We are waiting and watching the situation. Country needs change. মোদীকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদী বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। নীতিশ নাইডুতেও কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কি বললেন? They are our friends, right? Don't forget, we maintain the good relation with them. So whatever we have the demand, we request them also. Who told you they are not with us?
শুরু থেকেই কেন্দ্রকে চাপে রাখার কৌশল, সংসদে আরো জোরদার আন্দোলন, জয়ী সাংসদদের নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রূপরেখা এঁকে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি আবির। একেবারে শুরু থেকেই কেন্দ্রকে চাপে রাখার কৌশল, তৃণমূল নেত্রী জয়ী সাংসদদের রূপরেখা এঁকে দিলেন। দেখো, আরো আক্রমণাত্মক ভঙ্গিতে যে সাংসদরা তারা সংসদে তাদের দায়িত্ব পালন করবেন এদিনকে পরিষ্কার করে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে আক্রমণের পথে হেঁটেছিল। শুধুমাত্র এই রাজ্যের বিভিন্ন জায়গাতে আন্দোলন নয়, দিল্লিতে পর্যন্ত বকেয়ার দাবিতে তারা আন্দোলন করে এবং কৃষি ভবনে সেদিনকার ঘটনার প্রসঙ্গে দিনকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে দিয়ে উঠে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজপথে ধর্ণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজপথের যে ধর্ণা রাজভবনের সামনে, সেই ইতিহাসের আগেও দেখতে পাওয়া গিয়েছে বা ঘটনা লক্ষ্য করতে পারা গেছে। এই যে কেন্দ্রীয় বঞ্চনার যে ইস্যু এবং যে যে দাবিগুলো, বিশেষ করে মূল্যবৃদ্ধির মতো সমস্যা নিয়ে বারবার ধরে তারা সরব হয়েছে, এই ইস্যুতে নিয়ে নয়া সরকারকে তারা যে চেপে ধরবে, এই ইস্যুতে নিয়ে যে তারা আক্রমণাত্মক ভঙ্গিতে যাবে, সেটা আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং যারা সাংসদ হবেন তাদেরকে যে সেই দায়িত্ব পালন করতে হবে এদিনকে সেই কথা মনে করিয়ে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন যে গ্রামাঞ্চলে এই যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে জোরদার প্রচার করে সফল হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং ইস্যুতে প্রচার করতে নেবে একেবারে সাধারণ মানুষের, গ্রামাঞ্চলে মানুষের সমস্যাকে তুলে ধরতে পেরে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে লাভবান হয়েছে এবং এই প্রসঙ্গকে কেন্দ্রীয় সরকারকে ফের যদি আক্রমণ করতে পারা যায় তাহলে মানুষের যে সমর্থন এবং মানুষের পাশে আছে এই বার্তা দেওয়া যাবে। ফলে যারা জয়ী সাংসদ হয়ে দিল্লিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের, তাদের এই ইস্যুতে পুরোপুরিভাবে দিল্লিতে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভয় দেখিয়ে, চমকে ধমকে, টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করবে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। সব প্রতিকূলতার মধ্যেই দলের লড়াইয়ে খুশি তৃণমূল সুপ্রিমো ইউসুফ পাঠান, মিতালি বাগ, রচনা বন্দ্যোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসুনিয়ার বাড়তি প্রশংসা করলেন। শুধু তাই নয়, পাঠানকে তিনি চায়ন কিলার তকমাও দিয়েছেন। সুজাতা এবং উত্তমের লড়াইকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী। রেকর্ড জয়ে অভিষেকেরও ঢালাও প্রশংসা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে হেরে যাওয়া আসনেও কিন্তু বাড়তি নজর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আজ কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকে সেই প্রসঙ্গ উঠে আসে, কাটাছেঁড়া করা হয় একেবারে বিধানসভা ওয়ারি কেন্দ্র আসন ভাগ করে কোথায় হার, কোথায় পিছিয়ে রয়েছে, কেন এরকম ফলাফল, তার সম্পূর্ণ পর্যালোচনা করা হয়। জানবো আরো বিস্তারিত, সরাসরি রয়েছে আর এক প্রতিনিধি সোমরাজ। বিস্তারিত জানতে চাইবো আজকের বৈঠকে এই সংক্রান্ত কোন কোন আপডেট উঠে হলো, কি কি বিষয়ে আলোচনা হলো। দেখো, 2019-এর তুলনায় 2024-এ তৃণমূল কংগ্রেসের ফল অনেকটাই ইতিবাচক। বিশেষ করে 2019-এর লোকসভার ভোটের নিরিখে, অন্তত 2019-এর লোকসভা ভোটের নিরিখে বিধানসভার যদি পর্যালোচনা করা যায় এবং 2024-এর লোকসভা ভোটের ফলাফলের তুলনায় যদি বিধানসভা ভিত্তিক ফলাফল পর্যালোচনা করা যায় তাহলে তৃণমূল কংগ্রেস অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদদের নিয়ে, বিধায়কদের নিয়ে, কয়েকজন বিধায়ক ছিলেন, মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন এবং জেলা সভাপতিরা ছিলেন, সেই সময় যখন বৈঠক করেন তেমনটাই বলেন বলে সূত্র মারফত খবর। শুধু তাই নয়, হেরে যাওয়া যে আসনগুলি রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি আসন, সেখানকার সাংসদ বিধায়কদের বিশেষ করে নজর দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বিশেষ করে যারা জেলা সভাপতি রয়েছেন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলা, এই 3 জেলা জেলা সভাপতিরা বিশেষ করে নজর দেওয়ার নির্দেশ দেন, বিশেষত উত্তরবঙ্গের ফল আরও ভালো করে কীভাবে করা যায়। সব মিলিয়ে 2019-এর লোকসভা ভোটের নিরিখে 2024-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে। এটা অন্তত আজ বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন। সঙ্গে আরও বেশি করে যাতে সংগঠনে মন দেন জেলা সভাপতিরা এই ফলাফলের নিরিখে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দেন এদিনের বৈঠকে। বেশ, সঙ্গে থাকো। এদিকে কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন তৃণমূল সুপ্রিমো। পূর্ব মেদিনীপুরে ভোট লুট হয়েছে এই অভিযোগ তুললেন, একেবারে সামনে আনলেন সেই অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে তৃণমূল প্রার্থীকে হারানো হয়েছে। একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে
এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে। ডিএম চেঞ্জ করেছে, আইসিগুলো চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট। 24 লোকসভা ভোটে বিপুল জয়, মহিলাদের বিপুল সমর্থন, মহিলা ভোটে মমতার মন। দলের নেতা কর্মী ও সাংসদদের আরো বেশি করে মহিলাদের পাশে থাকার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 24 লোকসভা ভোটে যে বিপুল জয়, সেখানে মহিলাদের বিপুল সমর্থন পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে জানবো, সরাসরি রয়েছে সোমরাজ। সোমরাজ, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো ঠিক কি নির্দেশ দিলেন? দেখো, বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে সারা দেশে কার্যত এটা নজির যে 38% মহিলা প্রতিনিধিত্ব সংসদে থাকবে কোনো একটি রাজনৈতিক দলের তরফে, এবং সেটি হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং আগামী দিনে যাতে মহিলা সাংসদদের পাশে সবাই থাকেন, জেলা সভাপতিরা, নেতারা, কর্মীরা, সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ এদিনের বৈঠকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। পাশাপাশি আরও একজন মহিলা সাংসদ হতেন, কিন্তু নির্বাচন কমিশন তাকে হারিয়ে দিল। নাম না করে বিষ্ণুপুরের ফলাফলের প্রসঙ্গই এদিন তুলে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ, যে 11 জন মহিলা সাংসদ বর্তমানে রয়েছেন সেটা সংখ্যায় 12 হতো। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদদের নিয়ে বৈঠক করছিলেন, সেই সময়ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন বলেই তৃণমূল সূত্রে খবর। এবং সেই সময় বিষ্ণুপুর থেকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সুজাতা মণ্ডল, তাকে উদ্দেশ্য করে বলেন যে নির্বাচন কমিশন হারিয়ে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশিও আগামী দিনে মহিলা সাংসদদের পাশে যাতে নেতাকর্মীরা, জেলা সভাপতিরা থাকেন, এবং আগামী দিনে মহিলা সাংসদরাও যাতে লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই জন্যও প্রয়োজনীয় নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দেন এই দিনের বৈঠকে। ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেক্টেড সংসদের সংখ্যাটা হচ্ছে 38.38%। একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায়।